সুপারভাইজার ভিনসন হোটেলের দ্বিতীয় তলায় নাইট ডিউটিতে ছিলেন। হঠাৎ তিনি করিডোরে একটি অদ্ভুত দেখতে মেশিন দেখতে পেলেন, যেটা কিছুক্ষণ আগে পর্যন্ত সেখানে ছিল না। হোটেলের এই ফ্লোরটি শুধুমাত্র এমপ্লয়ীদের জন্য ডেডিকেটেড ছিল। রাতের এই সময়ে এখানে এই অদ্ভুত মেশিনটি দেখে সুপারভাইজারের কিছুটা খটকা লাগে। মেশিনটি ছিল একটি ধাতব বক্সের, যার উপরে আরেকটি ছোট বাক্স সংযুক্ত ছিল এবং এর সামনের অংশে একটি কন্ট্রোল প্যানেল ছিল, যা দেখতে পুরোই অদ্ভুত। কন্ট্রোল প্যানেলে মোট 28টি সুইচ ছিল, যেগুলোতে নাম্বারিং করা ছিল। 23 নম্বর সুইচ ছাড়া বাকি সুইচগুলো নিচের দিকে ছিল। ঘটনাটি যখন ঘটে তখন সময় সকাল 6:30 এবং স্থান হার্ভিস লেক টাহাও হোটেল অ্যান্ড ক্যাসিনো, নেভাডার। অদ্ভুত মেশিনটি বব ভিনসনকে পুরো অবাক করে দিয়েছে। তিনি প্রায় সারা রাত ডিউটিতে ছিলেন, কিন্তু করিডোরে কোনো মেশিনের স্থাপনের শব্দ শুনতে পাননি। যে এই মেশিনটি সেখানে রেখে এসেছিল, সে এটিকে 4টি কাঠের ব্লকের উপরে রেখেছিল। এই ব্লকগুলি করিডোরের কার্পেটে এমনভাবে রাখা ছিল যা দেখে স্পষ্ট বোঝা যায় যে এই মেশিনটি খুব ভারী। এই ঘটনাটিকে আরো অদ্ভুত করে তুলেছিল, যেখানে এই মেশিনটি রাখা হয়েছিল তার চারপাশের দরজার তালাগুলোকেও সুপারগুলো লাগিয়ে অকেজো করে দিয়েছিল। বব ভিনসন হঠাৎ মেশিনের পাশে একটি খাম পড়ে থাকতে দেখেন, যার উপরে লেখা ছিল টু দ্য হার্ভিস ম্যানেজমেন্ট। স্বাগতম এক্সপ্লেনেশনের আরেকটি রহস্যময় এপিসোডে। আজকে আমরা জানবো আমেরিকার একটি হোটেলের করিডোরে পাওয়া এক অদ্ভুত বাক্সের গল্প, যা একটি পুরো হলিউডের সিনেমাকেও হার মানিয়ে দেবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাতে প্রেস করে বেল আইকনের অপশনটি সিলেক্ট করুন। আমরা যার কথা বলছি, হার্ভিস লেক টাহাও আমেরিকান স্টেট নেভাডারের সেই সময়ের একটি সুপরিচিত হোটেল এবং ক্যাসিনো। সেই সময়ে এটি ছিল 197 কক্ষ বিশিষ্ট একটি 11 তলা ভবন। ভবনের দ্বিতীয় তলায় থাকা বব ভিনসন যখন খামটি খুঁজে পান, তখন তিনি নিরাপত্তা রক্ষীদের ফোন করতে ছুটে যান। পরে পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টকে ডাকা হয়। প্রথমে কেউ খামটি তুলে দেখা সাহস পায়নি, কারণ সকলের সন্দেহ ছিল এটি একটি ফাঁদ হতে পারে। পরে একটি ঝাড়ু সাহায্যে নাড়া দেওয়ার পরে চিঠিটি খোলা হয়। এই খামে 3 পৃষ্ঠার একটি ডকুমেন্ট পাওয়া যায়, যা টাইপরাইটারে টাইপ করা ছিল। ওপরে একটি শিরোনাম লেখা ছিল, হোটেল ব্যবস্থাপনা এবং বোম স্কোয়াডের জন্য সতর্কীকরণ। শিরোনামের নিচে লেখা ছিল যে এই বোমটি সরানোর চেষ্টা করা ঠিক হবে না, কারণ এর ভিতরে এমন একটি মেকানিজম রয়েছে যে এটিকে সামান্য ঝাঁকানো হলে কয়েক মিলি সেকেন্ডের মধ্যে বোমটি বিস্ফোরিত হবে। এই বাক্সে পানি অথবা গ্যাস ভরার চেষ্টা করা যাবে না, কারণ এতে রয়েছে ফ্লোট সুইচ। যদি এটি করা হয় তাহলে মেশিনের ভেতরে বাতাসের চাপ বৃদ্ধি পাবে এবং বোমটি বিস্ফোরিত হবে। মেশিনের উপরের স্ক্রুগুলো ট্রিগারের সাথে সংযুক্ত রয়েছে, তাই যে কোনো স্ক্রু 25% ঘোরালেও এটি বিস্ফোরিত হবে। সহজ কথায় চিঠিতে যেমন লেখা আছে সেই অনুযায়ী এই বোমটি এতটাই সূক্ষ্ম ছিল যে সামান্য নাড়াচাড়া করলেও এটি বিস্ফোরিত হতে পারে। সেই সময় এই হোটেলে তাদের রুমে 600 জন গেস্ট ঘুমাচ্ছিলেন। পুলিশ প্রথমে হোটেলটি খালি করে এবং সবাইকে পার্কিং লটে যেতে বলে। এরপর বোম স্কোয়াডকে ডাকা হয় এবং তারা প্রথমে মেশিনটিকে সঠিকভাবে পরীক্ষা করে। এটি প্রায় আধা ইঞ্চি পুরু স্টিল শিট দিয়ে তৈরি ছিল এবং খুবই সুন্দরভাবে ঝালাই করা হয়েছিল। বাক্সের চারপাশে বাবল লেভেল লাগানো ছিল, যা সম্ভবত মেশিনটিকে একেবারে সোজা রাখার জন্য স্থাপন করা হয়েছিল। এই সমস্ত জিনিসগুলি দেখিয়ে দিচ্ছিল যে চিঠিতে যা লেখা আছে তা আসলে সত্য। চিঠিতে এমনটাও লেখা আছে যে এই বোমটি কোনোভাবে থামানো যাবে না, এমনকি যিনি এটি তৈরি করেছেন তিনিও এটি থামাতে পারবেন না। এতে টাইমার লাগানো রয়েছে, পরবর্তী 24 ঘন্টার মধ্যে এটি বিস্ফোরিত হবে। শুধুমাত্র একটি রাস্তাই ছিল, আর সেটা হলো এটিকে কেবল এখান থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া যেতে পারে। আর সেটাও সম্ভব হবে যদি ম্যানেজমেন্ট এই চিঠিতে লেখা নির্দেশাবলীগুলো অনুসরণ করে। তাহলে বিষয়টির গুরুত্ব দেখে বোম স্কোয়াড এমন কোনো পদক্ষেপ নেয়নি যার ফলে বোমটি বিস্ফোরিত হতে পারে। প্রথমে তারা বাক্সে কোনো আঙুলের ছাপ আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। তারপর তারা চারপাশ থেকে ছবি তুলে একটি বিশেষ এক্সরে মেশিন দিয়ে এটির এক্সরে করে, যাতে নিশ্চিত হওয়া যায় যে এর ভেতরে আসলে কিছু আছে নাকি এটি কেবল একটি ফ্রড। এক্সরে করার পর তারা বাক্সের বডিতে একটি স্ট্যাথোস্কোপ লাগিয়ে মনোযোগ সহকারে শুনতে শুরু করে। ভেতর থেকে একটি শব্দ আসছিল, যার মাধ্যমে বোঝা যাচ্ছিল যে বাক্সের মধ্যে কিছু আছে। চিঠিতে দাবি করা হয়েছিল যে বাক্সের ভেতরে TNT আছে, কিন্তু এর পরিমাণ কত ছিল চিঠির এক জায়গায় তার ইঙ্গিত দেওয়া হয়েছিল। যদি বোমটি বিস্ফোরিত হয় তাহলে রাস্তার ওপারে থাকা ক্যাসিনোতেও অনেক ক্ষতি হবে এবং আশেপাশে থাকা সবাইকে এই বোমার 1200 ফুট রেডিয়াস থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তারা আশেপাশের ভবনগুলিও খালি করে দেন। হোটেলের গ্যাস পাইপলাইন বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাসিনোর কর্মীরা লক্ষ লক্ষ ডলার নগদ অর্থ ও নথি স্থানান্তর করতে শুরু করেন। FBI এজেন্টরাও ঘটনাস্থলে পৌঁছে কাছাকাছি একটি ভবনে এই অভিযানের জন্য একটি কমান্ড অ্যান্ড রেস্কিউ কন্ট্রোল সেন্টার স্থাপন করেন। কিন্তু যে ব্যক্তি এখানে এই বোমটি রেখেছিল তার দাবি কি ছিল? চিঠিতে বলা হয়েছিল যে তারা নগদ $3 মিলিয়ন চাই, কিন্তু শর্ত ছিল যে এগুলো সব $100 নোট হতে হবে এবং নোটগুলোর উপরে কোনো চিহ্ন এবং কোনো রাসায়নিক আবরণ থাকা যাবে না। এতে আরো বলা হয়েছিল যে কোনো চালাকি করলে বোমটি নিষ্ক্রিয় করার পদ্ধতি প্রকাশ করা হবে না এবং যদি 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হয় তাহলে বোমটি বিস্ফোরিত করা হবে। কিন্তু এই টাকা কাকে এবং কিভাবে দিতে হবে? ল্যাব থেকে যখন এক্সরে ফিল্মটিও আসে তখন সেটা দেখে বোঝা যায় যে বিষয়টা আসলে গুরুতর। এক্সরেতে মেশিনের উপরে থাকা ছোট কন্ট্রোল বক্সের স্ক্রুতে ভাইরাস সংযুক্ত থাকতে দেখা যায়, যেমনটা চিঠিতে বলা হয়েছিল। বাক্সে একটি সোজা নল ছিল, যা একটি টিল্ট সেন্সর হতে পারে এবং একটি ফ্লট সুইচও স্পষ্ট
দেখা যাচ্ছিল। এছাড়া নিচের বাক্সটি সিলিন্ডার দিয়ে ভরা ছিল। সিলিন্ডারগুলি আসলে কি দিয়ে তৈরি তখন এই সম্পর্কে পুলিশের কোনো ধারণাও ছিল না। একটি বিষয় নিশ্চিত ছিল যে চিঠিটি লেখা ব্যক্তি কোনো রসিকতা করছে না, এই মেশিনটি আসলে একটি বোমা ছিল। ধীরে ধীরে 24 ঘন্টা সময়সীমা শেষ হয়ে যাচ্ছিল, তাই কর্তৃপক্ষ মুক্তিপণ দিতে রাজি হয়েছিল। 3 পৃষ্ঠার চিঠিতে টাকা কিভাবে পাঠাতে হবে সেই তথ্য ছিল। এই অর্থ একটি হেলিকপ্টারের মাধ্যমে পাঠাতে হবে। পাইলটের জন্য নির্দেশ ছিল যে তিনি রাত 11টায় লেক টাহাও বিমানবন্দরের এলটি ভবনের কাছে অবতরণ করবেন এবং হেলিকপ্টারটি দক্ষিণ দিকে মুখ করে থাকবে। এরপর পাইলট নেমে ফ্যান্সের কাছে দাঁড়াবেন। তখন তার কাছে একটি কল করা হবে আর বাকি নির্দেশাবলী ওই কলের মাধ্যমে দেওয়া হবে। মনে রাখবেন, হেলিকপ্টারে কেবল একজন পাইলট থাকতে হবে, কোনো বন্দুকধারী অন্য কোনো ব্যক্তি থাকা যাবে না। এই কাজটি করার জন্য জো কোক নামের একজন FBI এজেন্ট হেলিকপ্টার স্টার্ট করেন। হেলিকপ্টারে নগদ $3 মিলিয়ন রাখা হয়েছিল, কিন্তু এগুলো সবই ছিল জাল নোট। এবং হেলিকপ্টারের পাইলটের আসনের পেছনের সিটে একজন বন্দুকধারীও লুকিয়েছিল। বন্দুকধারীকে নির্দেশ দেওয়া হয়েছিল যাই ঘটুক না কেন তাকে FBI এজেন্টকে রক্ষা করতে হবে। ঠিক রাত 11টায় FBI এজেন্ট নির্ধারিত স্থানে অবতরণ করে ফ্যান্সের কাছে দাঁড়ায়। কিছুক্ষণ পরে পাশে থাকা বুথে ফোন বেজে উঠল। এজেন্ট যখন ফোনটি তুলল তখন অপরপক্ষে একজন ব্যক্তি বলল যে ফোনের বুথের টেবিলের নিচে একটি চিঠি আছে, সেটি তুলে নিন এবং পড়ুন। অপরপক্ষে যে ছিল সে খুব চালাক ছিল। সে 5 সেকেন্ডের বেশি সময় পাবলিক ফোনে কথা বলে না, কারণ কল যত দীর্ঘ হবে এটি ট্রেস হওয়ার সম্ভাবনা তত বেশি। এই নতুন চিঠিটি পাইলটকে লেখা হয়েছিল। লেখা ছিল যে প্রথমে হেলিকপ্টারের দিকে যাও এবং ভেতরে একটি ফ্ল্যাশ লাইট জ্বালাও এবং হেলিকপ্টারের প্রতিটি কোণ দেখাও। ভুলো না যে আমরা তোমাকে দেখছি। তারপর ওখান থেকে টেক অফ করে হাইওয়ে 50-তে যাও। ঠিক 15 মিনিট পর তুমি তোমার ডান দিকের জঙ্গলে একটি স্ট্রোব লাইট দেখতে পাবে। স্ট্রোব লাইটের কাছে দক্ষিণ দিকে ল্যান্ড করবে। সেখানে ঝুলন্ত আরেকটি চিঠি দেখতে পাবে। পাইলট ঠিক একই কাজগুলোই করেছিলেন। তিনি চতুরতার সাথে হেলিকপ্টারের ককপিট এমনভাবে দেখায় যাতে বন্দুকধারীকে দেখা না যায়। তারপর সে টেক অফ করে এবং চিঠিতে উল্লেখিত জায়গায় পৌঁছায়, যেখানে তার একটি স্ট্রোব লাইট দেখার কথা ছিল। কিন্তু লোকেশনে পৌঁছানোর পর পাইলট কোথাও কোনো স্ট্রোব লাইট দেখতে পেল না। পরবর্তী 1 ঘন্টা ধরে সে সেখানেই ঘুরতে থাকে, কিন্তু অন্ধকার রাতে জঙ্গলের কোথাও নড়াচড়া ছিল না। তাই সে বিমানবন্দরের দিকে এসে অবতরণ করে। পরে সে বুঝতে পারে যে সে নির্দেশাবলীগুলো সঠিকভাবে পড়েনি এবং যেখানে তাকে আসলে যেতে হবে সেটা সেখান থেকে অনেক মাইল দূরে ছিল। যে ব্যক্তি নির্দেশ দিয়েছিলেন তাকে মেসেজ দেওয়ার জন্য টিভিতে একটি খবর প্রচার করা হয়েছিল যে চিঠিতে লোকেশন নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। যে ব্যক্তি এই পুরো খেলাটি পরিকল্পনা করেছিলেন আর যখন তিনি জানতে পারেন যে পুলিশ এখনও তাকে টাকা দিতে প্রস্তুত, তখন তিনি থানায় ফোন করে বলেন যে হারভেস হোটেলে রাখা মেশিনের 5 নম্বর সুইচটি উপরের দিকে ঘুরিয়ে পরবর্তী ফোন কলের জন্য অপেক্ষা করতে। হয়তো সে নতুন করে পরিকল্পনা করার জন্য কিছু সময় চেয়েছিল, তাই সে ডামি সুইচটি উপরের দিকে ঘুরিয়ে দিতে বলেছিল। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে, সকাল 6:40 বেজে গেছে। তার মানে হোটেলে বোমটি রাখা 24 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, কিন্তু নির্ধারিত সময়সীমার পরও এটি বিস্ফোরিত হয়নি। এটি একটি ইতিবাচক বিষয়। অন্যদিকে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে উপস্থিত FBI পুলিশ, বোম স্কোয়াড এবং ফায়ার ডিপার্টমেন্টের দলগুলো অনুমান করছিল যে এই বাক্সে সর্বাধিক 1000 পাউন্ড TNT থাকতে পারে। তারা সমস্ত হিসাব করে দেখেছিল যে হোটেলে যদি এটি বিস্ফোরিত হয় তাহলে ভবনের স্তম্ভগুলোর কোনো ক্ষতি হবে না, সর্বাধিক মেজের অভ্যন্তরভাগ ক্ষতিগ্রস্ত হবে। তাই তারা বোমার কন্ট্রোল বক্সের পাশে একটি ছোট বোম স্থাপন করেছিল। পরিকল্পনা এমন ছিল যে প্লাস্টিক বোমটি বিস্ফোরিত হওয়ার সাথে সাথে কন্ট্রোল বাক্সটি অকেজো হয়ে যাবে এবং TNT বিস্ফোরিত হতে পারবে না। সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। আশেপাশের ভবনগুলো খালি করা হয়েছিল এবং বোমটি বিস্ফোরণ করার প্রস্তুতি নেওয়া হয়েছিল। 27 আগস্ট বিকেল 3:45। সেখানকার পুরো জনতা 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে এই দৃশ্যটি দেখছিল এবং সংবাদ মাধ্যমগুলো এই দৃশ্যটি লাইভ প্রচার করছিল। কিছুক্ষণের মধ্যে রিমোট কন্ট্রোলের বোতামটি টিপে দেওয়া হলো এবং বিকট শব্দ শোনা গেল। করিডোরে থাকা মেশিনটি ধাক্কার ফলে বিস্ফোরিত হলো, কিন্তু চিঠিতে যেমন লেখা ছিল সেটা পুরাই মিথ্যা। ভেতরে কোনো TNT ছিল না, বরং পরে পরীক্ষা করে দেখা যায় যে এতে ডায়নামাইট ছিল, যার বিস্ফোরণ TNTর চেয়ে অনেক কম। কিন্তু এই বোমটি কে রেখেছিল? তদন্তে জানা গেল যে হারভিস হোটেল অ্যান্ড ক্যাসিনোতে বোমটি যে ব্যক্তি রেখেছিল সে 58 বছর বয়সী জন বির্গিস এবং তার 2 ছেলে তাকে এই কাজে সাহায্য করছিল। এই ক্যাসিনোতে সে তার জীবনের পুরো সঞ্চয় হারিয়ে ফেলেছিল এবং সেই কারণে সে হোটেল মালিকের কাছ থেকে টাকা আদায়ের জন্য চালাকি করে এই পুরো পরিকল্পনাটি করেছিল। পরবর্তীতে জানা যায় যে জন বির্গিসের পরিকল্পনা ছিল নগদ অর্থসহ হেলিকপ্টারটি চুরি করা। যদি পাইলট সেই স্থানে পৌঁছে যেত এবং সে একটি নতুন খাম খুঁজে বের করার জন্য জঙ্গলে নেমে যেত, তখন তার 2 ছেলে নগদ অর্থসহ হেলিকপ্টারটি নিয়ে পালিয়ে যেত। জন বির্গিসকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং পুলিশকে সাহায্য করার বিনিময়ে তার ছেলেদের ক্ষমা করা হয়েছিল। বির্গিস 1996 সালে লিভার ক্যান্সারে মারা যান। এই ঘটনার পর হোটেলের মালিক হারভেস হোটেলটি সংস্কার করেন এবং নতুন ডিজাইন দিয়ে এটি পুনরায় চালু করেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে আরেকটি লজিক্যাল এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও কি সম্পর্কে দেখতে চান সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।